শুরু হয়েও অজানা কারণে থমকে আছে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ, দুর্ঘটনার আশঙ্কা। সিটি কর্পোরেশনের উচিত তাড়াতাড়ি রেক্টিফাইং করে জনগণের কাছে দেখানো যে আমরা আমাদের বিল্ডিংগুলি কারেকশন করেছি। বুয়েট বিশেষজ্ঞদের ঘাড়ে দায় চাপালো সিটি কর্পোরেশন। আমরা যেটাতে ঝুঁকিপূর্ণ বলেছি, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় যদি বলে এটা ঝুঁকিপূর্ণ না, আমরা এটা প্রশাসনিকভাবে আমরা সরকারের সাহায্য নেব। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্বভৌমত্বের ওপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। আবারও বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি নেতাদের ধর্ণা, অবহিত করলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে, তার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বললেন তথ্যমন্ত্রী। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জে.এম. কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী এরশাদ, স্বাভাবিক বললেন দলের নেতারা। পাটকল শ্রমিকদের ধর্মঘটের শেষ দিনের ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ, দাবি না মানলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। বেশ ঢাকঢোল পিটিয়ে 3 বছর আগে সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়, কিন্তু দুটি ভবন ভাঙার পরই থেমে যায়। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলো দ্রুত ভাঙা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, বুয়েটের বিশেষজ্ঞরা ভাঙার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। সিলেট নগরের 34টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে 23টি অতি ঝুঁকিপূর্ণ। 2016 সালে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করে কর্পোরেশন। তাঁতিপাড়া ও বন্দরবাজারের দুটি ভবনও ভাঙা হয়। এরপর এই কার্যক্রম আর সামনে এগোয়নি। বর্তমানে আমাদের ছড়া বা রাস্তাগুলো প্রশস্ত করার কাজে আমাদের লোকজন বেশি নিয়োজিত। এই প্রোগ্রামটা আপাতত মানে তেমন কার্যক্রম চলছে না। বেশ কয়েক বছর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের এই মালখানা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। তারপরও এই ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ এই ভবনে রয়েছে জেলার সকল মামলার আলামত। সিটি কর্পোরেশনের গা ঘেঁষা ভবন সিটি সুপার মার্কেটও অতি ঝুঁকিপূর্ণ। এটার মালিক স্বয়ং সিসিক। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের সঙ্গে জড়িত এই বিশেষজ্ঞ বলেন, সরকারি ভবন আগে ভাঙলে এখান থেকে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে। তবে ভবন ঝুঁকিপূর্ণ মানতে নারাজ সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের উচিত, যদি তাদের আন্ডারের এইসব বিল্ডিংগুলি রেক্টিফাইং করা সম্ভব হয়, তাহলে তাড়াতাড়ি রেক্টিফাইং করে জনগণের কাছে দেখানো যে আমরা আমাদের বিল্ডিংগুলি কারেকশন করেছি। ঝুঁকিপূর্ণ না, এটা সার্টিফিকেট আছে। ঝুঁকিপূর্ণ 3-4টা 10টা দোকান আছে, আমরা সাবেক নির্বাহী থাকতে অপসারণ করাই দিছি। মেয়র বলছেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা ভবনের মালিকরা ঢাকা থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার এনে বলেন সেটা ঝুঁকিহীন। আমরা যেটাতে ঝুঁকিপূর্ণ বলেছি, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় যদি বলে ওই সুযোগটা নিতে পারবো না। নোটিশ দেওয়া সত্ত্বেও যারা ভাঙতেছেন না, বাজা করতেছেন না, আমরা এটা প্রশাসনিকভাবে আমরা সরকারের সাহায্য নেব এবং এটাকে আমাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে এটা ভেঙে দিতে হবে। 23টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি ভবন 5টি, বাকিগুলো মার্কেট ও বাসাবাড়ি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় 7 লাখ টাকা। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠান। তবে গতকাল রাজুকের জোন 2-এ তথ্য সংগ্রহের কথা থাকলেও মাঠে দেখা যায়নি কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার বেলা 11টা, কথা ছিল চতুর্থ দিনের মতো বহুতল ভবনের তথ্য সংগ্রহের অভিযান শুরু করবে রাজুকের জোন 2, কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর ফোন ধরেননি।
কিছুক্ষণ পরেই উত্তরার ৩ নম্বর সেক্টরে শুরু হয় রাজুকের অভিযান। ১৬ তলার HM প্লাজার আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠেছে মার্কেট, আর পার্কিং এর সুবিধা না রেখেই পাশ হয়েছে নকশা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে দুজনকে আটকের নির্দেশ দেন তিনি, কিন্তু দায়িত্বপ্রাপ্ত সেই কর্মকর্তা কৌশলে তাদের সরিয়ে দেন। পরে জব্দ করা হয় মূল নকশা। অরিজিনাল প্ল্যানে ইয়ে আছে, বেসমেন্ট হলো শপিং এরিয়া। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওই যে সবাই একটা প্রশ্ন করে এত বড় বিল্ডিং কেন ইয়ে নাই। তখনকার পরিস্থিতিতে 22 বছর আগে এই জিনিসটা তখন ডিলে ডালা ছিল। দুজনকে দেখিয়ে বলছেন এই দুজনকে আটক করতে, আপনি নিজ হাতে সেই দুজনকে সরিয়ে দিন। আমি আমার ক্যামেরা জিনিসটা না, এটা তো আটকের বিষয়টা কেন, ওনারা ওনার সাথে বার্গেনিং করতেছিলেন সেই কারণে আটক, ওনারা অপরাধের জন্য কিন্তু বলেন নাই। যেহেতু আমরা ইতিমধ্যে আমরা ওই মূল নকশাটা, তাদের দৃষ্টিকোণ থেকে যে মূল নকশাটা, সেই মূল নকশাটা আমরা পেয়েছি। এখন এরপরে তো আর ওই লোককে গ্রেপ্তারের বিষয়টা, এটা তো আপনি বোঝেন যে এই যে আপনার সাথে যেটা গ্যাপ বললেন, সেটা হলো যে লেবার মিস্ত্রি, পুলিশ নিয়ে আসতে হয় মিরপুর থেকে, লেবার নিয়ে আসতে হয় ওই পুলিশের গাড়িতেই। এইগুলো কোঅর্ডিনেট করতে যে সময়টা লাগছে সেটা। আশেপাশের ভবন ঘিরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভাঙা হয়। পরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে গড়ে ওঠা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও ভেঙে ফেলা হয়। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠান। রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে তারা কমার্শিয়ালি মানে ব্যবহার করছে, দ্যাট মিনস হচ্ছে দোকান করেছে ইয়েতে, কার পার্কিং এরিয়াতে, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। তবে ফুটপাতের মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয় না ভেঙে তাদের সরিয়ে নিতে সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তাকে প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে দেশের। গতকাল সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। মুক্তিযুদ্ধের পর এই ভবনে বসেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সরকার পরিচালনা করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 বছর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই স্মৃতিবিজড়িত ভবনে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি, আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে, কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আবারও বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দিলেন বিএনপির শীর্ষ নেতারা। এবার বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছেন তারা। এদিকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক। অন্যদিকে তথ্যমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট, এবং তিনি এখন ইয়েতে আছেন, পিজি হসপিটালে আছেন। তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলো আমরা পাইছি, এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে। তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো হয়।
এদিকে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরেন বিএসএমএমইউ এর পরিচালক। বলেন, কারাগার থেকে আসার পর অনেকটাই ভালো আছেন বিএনপি নেত্রী। আগের চেয়ে ইমপ্রুভ, ওনার শারীরিক অবস্থা ভালো। উনি বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে। ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন। মানে বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নতুন কিছু আর এখানে করা হয় না, সুগার প্রতিদিনই করা হয় যাতে বেডে, যেটা গ্লুকোমিটার দিয়ে, আর বাকি কোনো টেস্ট আর করার প্রয়োজন হয়নি এখন। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি কিংবা চিকিৎসা কোনোটিতেই সরকারের হস্তক্ষেপ নেই জানিয়ে তথ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং বক্তব্য রাখছেন, এতে মনে হয় যে ওনারা সবাই বিশেষজ্ঞ ডাক্তার। প্রকৃতপক্ষে বেগম জিয়া যেই ধরনের সুযোগ সুবিধা কারাগারের মধ্যে পাচ্ছেন সেটি নজিরবিহীন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী হুসেইন মোহাম্মদ এরশাদ। গতকাল সন্ধ্যায় হুসেইন মোহাম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত 22 মার্চ জিএম কাদেরকে কর্তব্যে অবহেলার কারণ দেখিয়ে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বারবার এই ধরনের পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন পার্টির নেতারা। একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ পদে রদবদলের নাটকীয়তা যেন থামছেই না। 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই জিএম কাদেরকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরের দিন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও কো চেয়ারম্যানের পদে পুনর্বহাল জিএম কাদের। বৃহস্পতিবার রাতে হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঠিক 13 দিনের মাথায় জিএম কাদেরকে কো চেয়ারম্যান পদে পুনর্বহাল করে আবারও আলোচনার জন্ম দিল দলটি। তবে দলের এই শীর্ষ নেতা সুনীল শুভরায় বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখতে চান। তার দাবি, চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ দলের স্বার্থেই এমনটি করেছেন, এখন আবার আগের অবস্থান থেকে সরে এসে পুনর্বহাল করেছেন। এটা আমাদের তো পার্টির সাংগঠনিক প্রক্রিয়ার একটি অংশ। এটা সংগঠনে এইরকম বহিষ্কার, পুরস্কার, তিরস্কার, পদোন্নতি, পদাবনতি এগুলো তো এটা যে কোনো সংগঠনের মধ্যে থাকেই। চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত। উনি কেন করেছিলেন সে বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না, আবার উনি কেন নিয়েছেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারবো না। আর দলের মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, দল এবং হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে ভুল বুঝাবুঝি হলে তিনি শাস্তি দেন, আবার ফিরিয়েও নিয়ে আসেন। এটা এক ধরনের রুটিন ওয়ার্কের মতোই মন্তব্য তার। ওটা যে কো চেয়ারম্যান ছিল, তো উনি কো চেয়ারম্যান যেটা ছিল ওটা থাকবে। এটা তো এরশাদ সাহেব সবসময় করেই থাকেন। কোনো অপরাধ করলে হয়তো সামান্য পানিশমেন্ট দেন, আবার তুলে নেন। এটা তো আমাকে 3 বার নিয়েছিল স্কুলে, তাহলে এটা নতুন কোনো বিষয় নয়। এটা রুটিন ওয়ার্কের মতোই আর কি। দলের সাথে বা ওনার সাথে কোনো রকম ভাবে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হলেই ওটা আমাকেও 3 বার বহিষ্কার করেছেন উনি। এবং আমি মনে করি যে আমার দোষ ছিল, আমি মনে করি যে আমার দোষ ছিল, এই কারণেই করেছেন। আবার উনি তুলেও নিয়েছেন আমাকে। ওনার ভাই হলেও অনেক ছোট সন্তানের মতোই উনিও বলেন সবসময়। সুতরাং এটা উনি কো চেয়ারম্যানটা অনেকে আবার দিয়ে দিচ্ছে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে দলটিকে ঘিরে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিজের সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ডক্টর কামাল হোসেনের অনুমতি নিয়েছেন বলে প্রচার করায় মোদাব্বির খানকে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গতকাল বিকেলে ডক্টর কামাল হোসেনের মতিঝিল চেম্বারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গতকাল বিকেলে মোকাব্বির খান ডক্টর কামাল হোসেনের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডক্টর কামাল তাকে বেঈমান বলে নিজের অফিস থেকে বের করে দেন। 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে গতকাল ট্রেনে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করেছেন পাটকল শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন তারা। ঘন্টার পর ঘন্টা ট্রেন ও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আগামীকালের বৈঠকে
দাবি আদায় না হলে আবার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 9 দফায় 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নরসিংদী তরোয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়া হয়। কাজ ভেঙে অন্তত 15 জন আহত হন। ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে 1 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা যেভাবে পাশে ইট দিয়া পাথর দিয়ে হামলা করছে, অনেক সাধারণ পাবলিক আমরা আহত হয়েছি। আমার চোখের সামনে একজনের ঠ্যাং ভাঙ্গা, একবার পুরো ঠ্যাংই ভাঙ্গা গেছে। আমি যাবো হাটুভাঙ্গা, এখন সামনে গন্ডগোল দেখে ট্রেনের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের থেকে নামে। মিথ্যা আশ্বাস দিয়ে অনেক দিন আমাদেরকে ঘুরিয়েছে, এখন আমাদের মজুরি যে পর্যন্ত আমরা না পাবো এ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। একই দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল 3 ঘন্টা বন্ধ থাকে। এক পর্যায়ে রেলপথ থেকে সরে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ও নাজিরহাট থেকে শহরগামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 7 তারিখ আমাদের শ্রমিক নেতৃবৃন্দর যে বৈঠক, সেই বৈঠকে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা 7 তারিখ আপনাদেরকে জানিয়ে দেব। খুলনায় মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন শ্রমিকরা। বেলা 12টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা বলেন, আগামী 6 এপ্রিল বিজিএমসির সাথে বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে আগামী 6 তারিখ 11:30টায় আমাদের নিয়ে আলোচনা করবেন এই দাবির বিষয়ে। তো সেই আলোচনা যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমাদের আর পরবর্তী আমাদের কর্মসূচি প্রয়োজন হবে না। রাজশাহীতে মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। 4 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ধর্মঘট আমাদের 72 ঘন্টা পৌঁছতে আগামীকাল ভোর 6টা পর্যন্ত ধর্মঘট মিলবদ্ধ থাকবে। আমরা কেউ কাজে যোগদান করব না। এছাড়া সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। পাহারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে রাস্তায় চলাচলও, জানিয়েছেন আদালত। গ্রিন লাইনের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সাত্তারের উপস্থিতিতে গতকাল দুপুরে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কার চালকের উপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গেল বছরের 14 মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম। গত 12 মার্চ গ্রিন লাইন পরিবহনের ব্যাখ্যা শুনে হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিপূরণ বিষয়ে আবারও শুনানি শুরু হয়। এ সময় আদালতের আদেশের পরেও রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন 2 বিচারপতি। 10 এপ্রিলের মধ্যে প্রাইভেট কার চালক রাসেলকে ক্ষতিপূরণ না দিলে বাস নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করার কথা বলেন আদালত। একই সঙ্গে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। একটা মানুষের তো বিবেকবোধ থাকে, বিবেকবোধ থেকেও জিজ্ঞেস করে, যদি আর্থিকভাবে না সহযোগিতা করতে পারে জিজ্ঞেস করতে পারে আপনার শারীরিক অবস্থা এখন কেমন। এত বড় একটা দুর্ঘটনা থেকে আমার তো বাঁচার কথা ছিল না। ওনারা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা যাচ্ছে না এবং সেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 9 তারিখে যদি আসার কথা বলেছেন 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে। তবে গ্রিন লাইন কর্তৃপক্ষ জানিয়েছে তারা আদালতের নির্দেশ মেনে টাকা দেবেন। 50 লাখ টাকা যেটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা এই টাকা দিতে আমরা অস্বীকার করি না। এই টাকা দেওয়ার কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। 12 মার্চের আদেশে 50 লাখ টাকা দেওয়ার পাশাপাশি গ্রিন লাইন কর্তৃপক্ষের খরচে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসেলের কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দেন আদালত। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। রাস্তার পাশে কিংবা কনফেকশনারির দোকানে হরহামেশা যে কেক বা বিস্কুট বিক্রি হচ্ছে তা তৈরি হচ্ছে পচে যাওয়া ডিম কিংবা নষ্ট হয়ে যাওয়া আটা থেকে। রাজধানীর কুড়িলে এমন 3টি প্রতিষ্ঠানকে 16 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তোহা খান তামিমের রিপোর্ট।
কেক বানানোর এই ডিশে প্রায় হাফ ইঞ্চি করে ময়লার স্তর পড়েছে। এর পাশেই এমন নোংরা ড্রামের পানি দিয়েই তৈরি করা হচ্ছে বিস্কিট জাতীয় খাদ্যদ্রব্য তৈরির জন্য ময়দার ডো। শুধু তাই নয়, কাপড়ে মেশানো রং দিয়ে অবলীলায় তৈরি হচ্ছে নাড়ু সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার। বিস্কিট তৈরির আটাতে ছত্রাক পড়েছে অনেক আগেই। কুচকুচে কালো আর নোংরা তেল দিয়েই ভাজা হচ্ছে বিভিন্ন খাবার। বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলো কেবল সনদের আবেদন করেই বছরের পর বছর ধরে চালিয়ে আসছে ব্যবসায়িক কার্যক্রম। বর্তমান পর্যন্ত এরা বিএসটিআই কোনো লাইসেন্স পায় নাই, তারা আবেদন করেছে। আমাদের নিয়ম হচ্ছে আবেদনের পরে ফ্যাক্টরিটা ভিজিট করা হয়, তারপর মানটা পরীক্ষা করা হয় পণ্যের। তারা এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু তারপরও বিএসটি লোগো ইউজ করে বাজারজাত করছে। তাদের ভাষ্য মতে এটা 3-4 মাস চালাচ্ছে, যদিও এটা কোনোভাবে সম্ভব না। নিয়ম হচ্ছে লাইসেন্সটা হাতে পাওয়ার পরেই উৎপাদন বিক্রয় বিতরণ করবে তারা। এর আগে অবৈধভাবে গরুর মাংস আমদানি ও লেবেল লাগিয়ে বিদেশি পণ্যের নামে বাজারজাত করার দায়ে নূর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে 12 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এত অস্বাস্থ্যকর পরিবেশ যে এটি আসলে কল্পনা করা যায় না, খুব দুঃখজনক একটি ঘটনা। বেশ কিছু মাংস তারা নিয়ে আসছে, যে মাংসগুলি আসলে কোনো ধরনের কোয়ারেন্টাইন বা স্বাস্থ্য ছাড়াই তারা নিয়ে আসছে, অনুমোদন ছাড়াই তারা নিয়ে আসছে। পাশাপাশি কিছু পণ্য আসলে কোটাজাত পণ্য যেগুলি যেভাবে রাখার কথা সেভাবে তারা না রেখে এমন একটা অবস্থা রেখেছে সেখানে প্রচুর ময়লা জমি আপনার কোটাগুলি নষ্ট হয়ে গেছে। এসব পণ্য রাজধানীর 5 তারকা হোটেল সহ বিভিন্ন নামি দামি রেস্তোরাঁয় সরবরাহ করত বলে জানায় র্যাব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এমন সংকটে পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে সমস্যার স্থায়ী সমাধান চান তারা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় স্থাপন করা যাচ্ছে না পানির পাম্প। তবে এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ কয়েক লাখ লোকের বসবাস, কিন্তু পানির পাম্প আছে মাত্র 4টি। এক সপ্তাহ ধরে পানি নেই এলাকাটিতে। প্রতিদিন সকাল এবং দুপুরে 2 বার ওয়াসার গাড়ি করে পানি দেওয়া হলেও তা অপ্রতুল। বৃহস্পতিবার আধা ঘন্টা আন্দোলনের পর ওয়াসার একটি গাড়ি এসে পানি দিয়ে যায়, যদিও মাত্র 1 ঘন্টায় শেষ হয়ে যায় সে পানি। স্থানীয়রা জানান, প্রায় পানির সমস্যায় পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে পানির স্থায়ী সমাধান চান তারা। 5 থেকে 7 বছর ধরে পানির কষ্ট করে প্রতি বছর 5 দিন 7 দিন আমাদের লাইনে কোনো পানি থাকে না। আমরা রাইটের পর রাত দিনের পর দিন অপেক্ষা করি, মোটরে পানি পাই না। আমাদের পাম্প অ্যাভেলেবেল নেই, পাম্পের জন্য লোকজনের আজকে পানির সমস্যাটা হচ্ছে। যেখান থেকে পানিটা আসে এটা সাইদাবাদ শোধনাগার। এই সাইদাবাদ শোধনাগারে যখন প্রোডাকশন কমে যায় তখন আমাদের 11 নম্বর ওয়ার্ডে প্রোডাকশন কমে যায়। মসজিদেও পানি নেই, আমরা নামাজও পড়তে পারতেছি না পানির জন্য। আজকে বিদ্যুৎ না থাকে মোমবাতি জ্বালায় থাকবো, গ্যাস না থাকে কেরোসিন দিয়ে রান্না করব, পানি বিকল্প কি? স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় পানির পাম্প স্থাপন করা যাচ্ছে না, যার কারণে পানি সমস্যার স্থায়ী কোনো সমাধান করা যাচ্ছে না। পানির গাড়ি এনে তাদেরকে সমস্যার সমাধান করছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। আমাদের সরকারি কোনো জায়গা নাই যে আমরা ওইখানে নিজের উদ্যোগ গিয়ে আমরা ওইখানে তাদের স্থায়ী সমাধান দিব। তবে এই বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পানি নিয়ে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ স্থানীয়দের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের উদীয়মান 5টি অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের অর্থনীতির পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এ তথ্য জানান। গেল 1 দশক ধরে বাংলাদেশ ধরে রেখেছে প্রবৃদ্ধির ধারাবাহিকতা। প্রতি বছরই বাড়ছে সামগ্রিক অর্থনীতির আকার। জানুয়ারিতেই লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এর প্রতিবেদনে দেখা যায় 43তম থেকে এগিয়ে 41তম অর্থনীতির দেশ হয়েছে বাংলাদেশ। এবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হলো, সম্ভাবনাময় 5 অর্থনীতির দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। আমরা বলছি যে মোটামুটি একটি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় থাকবে এবং সেটা অন্তত 7% বা তার বেশি হতে পারে। আমাদের যে আভ্যন্তরীণ যে অনিশ্চয়তাগুলো, সেখানে আমরা বলছি এটা মোটামুটি ব্যালেন্সড। মানে একটা তো বড় ঝুঁকির জায়গা হলো ব্যাংকিং খাত, আরেকটা ঝুঁকির জায়গা হচ্ছে রাজস্ব আদায়ের অপর্যাপ্ততা এবং তার ফলে আমাদের যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, সেখানে কি ধরনের প্রভাব পড়তে পারে।
আর্থিক খাতে ঋণ খেলাপ একটি ছোঁয়াচে রোগ উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ঢালাওভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নীতি নির্ধারকদের সঠিক পদ্ধতিতে সংস্কার জরুরি। সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। পুনঃতফসিলীকরণ এটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি রফতানি সহ সার্বিক অর্থনীতির তথ্য বিবেচনায় চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি 7.3% হতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। তবে সরকার বলছে প্রবৃদ্ধি অর্জন হতে পারে 8.13%। আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই 7.3। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হয়েও অজানা কারণে থমকে আছে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। দুর্ঘটনার আশঙ্কা, বুয়েট বিশেষজ্ঞদের ঘাড়ে দায় চাপালো সিটি কর্পোরেশন। সার্বভৌমত্বের উপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। আবারও বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপির নেতাদের ধর্ণা। অবহিত করলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে, তার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বললেন তথ্যমন্ত্রী। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী এরশাদ, স্বাভাবিক বললেন দলের নেতারা। পাটকল শ্রমিকদের ধর্মঘটের শেষ দিনে ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ, দাবি না মানলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।